আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো, সালফার ট্রাইঅক্সাইড কেন একটা লুইস অ্যাসিড। তোমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও কমেন্ট লিখে কমেন্ট করো, স্যার সালফার ট্রাইঅক্সাইড কেন একটা লুইস অ্যাসিড, এটা যদি একটু ব্যাখ্যা করে দিতেন। তোমাদের সবার কথা ভেবে এই ক্লাসটা নিয়ে আসা। ইনশাআল্লাহ আজকের এই ক্লাস শেষে সালফার ট্রাইঅক্সাইড কেন একটা লুইস অ্যাসিড এটা নিয়ে তোমাদের মধ্যে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। অ্যাসিড ক্ষারকে সাধারণত তিনটা জনপ্রিয় তত্ত্ব আছে। একটা হচ্ছে আরএনএস তত্ত্ব, ব্রুনস্টেল-লাউরি তত্ত্ব এবং লুইস তত্ত্ব। লুইস তত্ত্ব অনুসারে অ্যাসিড আমরা তাদেরকে বলতে পারবো যারা মুক্ত জোর ইলেকট্রন গ্রহণ করে, যারা মুক্ত জোর ইলেকট্রন বা নিঃসঙ্গ জোর ইলেকট্রন বা লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, তাদেরকে আমরা বলি লুইস অ্যাসিড। লুইস ক্ষারক আমরা কাদেরকে বলতে পারবো? যারা নিঃসঙ্গ জোর ইলেকট্রন বা মুক্ত জোর ইলেকট্রন দান করে, যারা লন পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারে তাদেরকে বলি আমরা লুইস ক্ষারক। আর যারা মুক্ত জোর ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে বলি আমরা লুইস অ্যাসিড। এখন সালফার ট্রাইঅক্সাইড কেন একটা লুইস অ্যাসিড? তার মানে অবশ্যই সালফার ট্রাইঅক্সাইডকে মুক্ত জোর ইলেকট্রন গ্রহণ করার অ্যাবিলিটি থাকতে হবে। তাহলে আমাদের প্রথমে সালফার ট্রাইঅক্সাইডের একটু গঠনটা জানতে হবে। সালফার ট্রাইঅক্সাইড এটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড SO3। সালফারে আমরা জানি যোজনী 2, 4, 6 হয়, এখানে সালফারে 6 যোজনী ব্যবহার হয়েছে। এখন দেখো খেয়াল করে, এই যে সালফার ট্রাইঅক্সাইডের গঠনে আমরা কি দেখতেছি, এখানে দেখবা অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5 এবং সালফারের তড়িৎ ঋণাত্মকতা 2.5। তাহলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? 3.5, সালফারের তড়িৎ ঋণাত্মকতা 2.5। আমরা জানি যার তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় বন্ধনজোড় ইলেকট্রন তার দিকে থাকে, তার কাছাকাছি থাকে। তার মানে এখানে যে প্রত্যেকটা বন্ধনে দুটো করে ইলেকট্রন আছে, দুটো বন্ধন আছে বা 4টা ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলো কোন দিকে থাকবে? অক্সিজেনের দিকে থাকবে, অক্সিজেনের দিকে থাকবে, অক্সিজেনের দিকে থাকবে, কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি আর সালফারের তড়িৎ ঋণাত্মকতা কম। যেহেতু সালফার থেকে ইলেকট্রনগুলো অক্সিজেন নিজের দিকে টেনে নিচ্ছে, তার মানে বুঝতেছ সালফারের ইলেকট্রন ঘাটতি আছে। ইলেকট্রন কি থাকবে? ঘাটতি, সংকট। সালফারের তাহলে ইলেকট্রন কি থাকবে? ঘাটতি থাকবে, সংকট। তাহলে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হবে। এই যে ইলেকট্রন ঘাটতি আছে, তাই ইলেকট্রন ঘাটতি থাকলেই তার ইলেকট্রন গ্রহণ করার ইচ্ছা জাগবে। তা মনে রাখবা, লুইস অ্যাসিড হওয়ার কন্ডিশন হচ্ছে দুইটা। লুইস অ্যাসিড হওয়ার শর্ত দুইটি। কয়টা শর্ত? দুইটি শর্ত। কি কি দুইটা শর্ত? একটা হচ্ছে H+ দান করা যাবে না। H+ দান করলে তারা হয় ব্রুনস্টেল-লাউরি অ্যাসিড, এখানে বলছে লুইস অ্যাসিড, তাহলে H+ দান করা যাবে না, দান করা যাবে না। 2 নম্বর শর্ত, ইলেকট্রন গ্রহণ করতে হবে, গ্রহণ করার অ্যাবিলিটি থাকতে হবে। তাহলে দেখো এখানে তো H+ দান করার অ্যাবিলিটি নাই, প্রথম শর্ত মানছে। এবং ইলেকট্রন গ্রহণ কেন করবে? ইলেকট্রন গ্রহণ করবে কারণ সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে ইলেকট্রন ঘাটতি আছে সালফারের, কারণ সালফারের তড়িৎ ঋণাত্মকতা কম। সুতরাং এই সালফার ট্রাইঅক্সাইড কি হবে? যখন তার পাশে কোন একটা আয়ন থাকবে, কোন একটা অণু থাকবে, তাতে ইলেকট্রন বেশি থাকবে, সেখান থেকে সে ইলেকট্রন নেবে। কটা ইলেকট্রন নেবে? এক জোড়া ইলেকট্রন নেবে। সে এখান থেকে ইলেকট্রন নিয়ে SO4(2), এই যে সালফের যে যৌগমূলক আমরা জানি, সালফের যৌগমূলক গঠন করে। দেখো অক্সিজেন থেকে 2টা ইলেকট্রন নিয়ে সে সালফেট আয়ন, সালফের যৌগমূলক গঠন করতেছে। যেহেতু মুক্ত জোর ইলেকট্রন সে দান করতে পারতেছে, সুতরাং এটাকে বলতে পারবো আমরা লুইস বেস। এবং সালফার ট্রাইঅক্সাইড যেহেতু মুক্ত জোর ইলেকট্রন গ্রহণ করতে পারতেছে, সুতরাং এটাকে বলবো আমরা লুইস অ্যাসিড। আশা করি তোমরা বুঝতে পারছো যে কেন সালফার ট্রাইঅক্সাইড লুইস অ্যাসিড হিসেবে ব্যবহার হয়। আশা করি
তোমাদের যাদের কনফিউশন ছিল কেন সালফার ট্রাইঅক্সাইড একটা লুইস অ্যাসিড, সেই ব্যাখ্যা তোমরা পেয়ে গেছো। ক্লাসটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাসটা ভালো লাগলে ফ্রেন্ডদেরকে শেয়ার করবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।